হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। এই মহামারীতে সবাই ভালো থাকবে, সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজশক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব। এটি আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় পাঠ। আজকের পাঠের বিষয় যান্ত্রিক শক্তি কি, স্থিতিশক্তি ও গতিশক্তির পরিমাপ, কাজ শক্তি উপপাদ্য, সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল, শক্তির নিত্যতা, সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা, ক্ষমতা ও কর্মদক্ষতা, এগুলো হচ্ছে আমাদের পাঠের বিষয়। আজকের ক্লাস শেষে তোমরা এই বিষয়গুলো বিশদভাবে জানতে পারবা, ব্যাখ্যা করতে পারবা এবং অনুধাবন ও গাণিতিক সমস্যা যেগুলো আছে অর্থাৎ দক্ষতা, প্রয়োগ দক্ষতা এবং উচ্চতর দক্ষতা অর্জন করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ক্লাসে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শক্তি, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। কাজ দ্বারাই শক্তি পরিমাপ করা হয়। যান্ত্রিক শক্তি কি? কোন বস্তুর মধ্যে তার অবস্থান, গতি ও ভৌত অবস্থার জন্য কাজ করার যে শক্তি বা সামর্থ্য অর্জন করে সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে বস্তুর অবস্থান, গতি ও বা তার ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি, আরেকটি হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি বা বিভব শক্তি বস্তু একটা নির্দিষ্ট অবস্থানে থেকে তার কাজ করার জন্য শক্তি বা সামর্থ্য অর্জন করে। কিভাবে? আদর্শ অবস্থান থেকে অন্য কোন অবস্থানে যখন বস্তু যায় বা বস্তুকে নিয়ে আমরা তখন কাজ করতে হয়, সেই কাজটাই সেখানে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে। একটা স্প্রিংকে, একটা মনে করলাম এটি একটি স্প্রিং ঝুলানো আছে, এই স্প্রিংটাকে আমি নিচে ধরে টেনে প্রসারিত করলাম, অথবা তার নিচে আমি একটি ওয়েট ঝুলিয়ে দিলাম, তাহলে স্প্রিংটি আদর্শ অবস্থান থেকে স্প্রিংটির এইটুকু সরানো হলো। এই সরণ হওয়া করতে গেলে আমাকে কিছু কাজ করতে হবে, তখন এই কাজটাই এই অবস্থানে যখন সেটি শক্তি নিয়ে অবস্থান করে এটাকে আমরা বলে থাকি বিভব শক্তি বা স্থিতিশক্তি। বুঝো নাই? একটা স্প্রিংকে আমরা টেনে নিচে হুক দিয়ে টেনে যে একটা বস্তুর সাথে যে আটকা দিই, বস্তুটাকে স্প্রিংটা উপরে উঠায় গেল, তাহলে বস্তুটাকে স্প্রিংকে সরল করাচ্ছে না কেন? স্প্রিংটাকে টেনে আমি একটি কাজ করলাম, অর্থাৎ তার ভিতরে একটি শক্তি সঞ্চয় হলো, তখন সেই বস্তুটাকে উপরে উঠাতে সক্ষম হলো। এই যে স্প্রিংটা একটি শক্তি অর্জন করলো, কাজ করার জন্য একটি সামর্থ্য অর্জন পেল, কাজ করার সামর্থ্য অর্জন করলো, এটাকে আমরা বলে থাকি স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি বা বিভব শক্তি। আর সেই সঞ্চিত শক্তির পরিমাণ কৃত কাজ থেকে আমরা বের করতে পারি। পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছি যে সঞ্চিত শক্তি বা কৃত কাজের পরিমাণ হচ্ছে হাফ অফ এক্স স্কয়ার। যদি স্প্রিংকে এক্স পরিমাণ সরণ ঘটায় তাহলে স্প্রিংকে সরণ ঘটাতে যে কাজ করতে হবে সেই কাজের পরিমাণ হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, যেখানে কেটা হচ্ছে কি স্প্রিং, বল, ধ্রুবক, আর এক্স হচ্ছে সরণ, স্প্রিংটাকে কতটুকু সরণ করা। আচ্ছা, এই হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা বিভব শক্তির রাশিমালা। যদি একটা বস্তুকে আমরা আদর্শ অবস্থান মনে করলাম, এটি হচ্ছে একটা টেবিলের উপরিতল, আমরা এই উপরিতলে ফ্লোর থেকে এখান থেকে একটা বস্তুকে এই অবস্থান থেকে এখানে বি অবস্থানে নেব, সোজা এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি। আমরা 1 2 3 তিনটা পথে যে কোনো একটা পথে নিতে পারি। যেই পথে নিই না কেন আমার অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করি, এ থেকে বিতে দিতে হচ্ছে। অভিকর্ষজ বলটা সোজা নিচের দিকে কাজ করে, আর এক্ষেত্রে আদর্শ অবস্থান থেকে তার বস্তুর সরণ হচ্ছে এইচ।
তাহলে কৃতকাজের সমান হচ্ছে বল এবং সরণের গুণফল, আর সেই বলের পরিমাণ হচ্ছে mg। অভিকর্ষজ বলের বিরুদ্ধে আমরা m বলের বস্তুকে উঠাচ্ছি, সুতরাং প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে পৃথিবী যে বলে আকর্ষণ করে বস্তুটি সে আকর্ষণ বল অর্থাৎ mg। h পরিমাণ সরণ ঘটাচ্ছি, তাহলে কৃতকাজ হচ্ছে mgs, তথা আমরা বলবো সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে mgs তথা বিভব শক্তি হচ্ছে mgs। তাহলে বিভব শক্তির পরিমাণ স্প্রিং বলের ক্ষেত্রে আমরা বলছি সেটি হচ্ছে হাফ অফ kx স্কয়ার, অভিকর্ষজ বলের ক্ষেত্রে সেটি হচ্ছে mgs। তাহলে পরিপ্রেক্ষিতে অবস্থার পরিপ্রেক্ষিতে এই সঞ্চিত শক্তির পরিমাণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, কিন্তু পরিমাপ করে থাকি আমরা কৃতকাজ থেকে, আদর্শ অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে বস্তুকে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তা দ্বারা আমরা বিভব শক্তি পরিমাপ করে থাকি। এবারে সহজ যান্ত্রিক শক্তির আরেকটি প্রকার, সেটি হচ্ছে গতিশক্তি। আমরা এখন গতিশক্তি নিয়ে আলোচনা করব। বস্তু যখন গতিশীল থাকে তখন কাজ করার জন্য যে শক্তি বা সামর্থ্য অর্জন করে সেটি হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি পরিমাপ করা হয় একটি স্থির বস্তুকে উপর বল প্রয়োগ করার পরে বস্তুটি স্থির অবস্থান থেকে একটি নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, ওই বেগ প্রাপ্ত হওয়ার জন্য যে বল প্রয়োগ করা হয় সেই বল থেকে আমরা কতটুকু সরণ হলো বল প্রয়োগের কারণে, সেই সরণ থেকে কৃতকাজের পরিমাণ বের করেই আমরা গতিশক্তি পরিমাপ করে থাকি। আবার বস্তু যখন গতিশীল থাকে তখন তাকে স্থির অবস্থায় আনার জন্য যে পরিমাণ কাজ করতে হয় তা দ্বারাও আমরা গতিশক্তি পরিমাপ করে থাকি। এখন আসো গতিশক্তির পরিমাপটি আমরা একটু আলোচনা করব। m বলের একটি বস্তু, তার উপরে আমরা F বল প্রয়োগ করলাম। বল প্রয়োগে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, বস্তুটা স্থির অবস্থান থেকে, আদিবেগ 0 ছিল, স্থির অবস্থান থেকে গতিশীল হলো এবং s দূরত্ব অতিক্রম করার পরে সে বস্তুটি v বেগ প্রাপ্ত হলো এবং বল প্রয়োগ করার কারণে যে ত্বরণ সৃষ্টি হলো সেটি হচ্ছে f। তাহলে আমরা বলতে পারি কৃতকাজ হচ্ছে বল এবং সরণের গুণফল ma ইনটু s, এটি আমরা লিখতে পারি। আমরা আবার জানি গতিশক্তির আমরা গতির সমীকরণ থেকে v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2s, যদি আদিবেগ u হয় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ যদি v হয় তাহলে অতিক্রান্ত দূরত্বের সাথে শেষ বেগের যে সম্পর্ক সেখান থেকে এটা আমরা জানি। বস্তুটা স্থির অবস্থায় ছিল সেই জন্য আদিবেগ 0, তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস 2s, অর্থাৎ as সমান তুমি লিখতে পারবা v স্কয়ার বাই 2। এখানে আমরা যদি মান বসাই তাহলে পাবো m ইনটু v স্কয়ার বাই 2, অর্থাৎ কৃতকাজের পরিমাণ হলো হাফ m v স্কয়ার। এই পরিমাণ v বেগ অর্জন করতে হলে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজ হচ্ছে হাফ m v স্কয়ার, সেটি হচ্ছে গতিশক্তির পরিমাণ। তাহলে আমরা কি পেলাম? গতিশক্তির রাশিমালা আমরা পরিমাপ করলাম। গতিশক্তি থেকে আমরা আরেকটি সম্পর্ক দেখাই গতিশক্তির, যেমন এটাকে আমরা লিখতে পারি mv হোল স্কয়ার ডিভাইড বাই 2m। এখানে হোল স্কয়ার করলাম, আরেকটা m দিলাম, নিচে একটা m দিয়ে ভাগ করলাম। আমরা আবার জানি p সমান হচ্ছে ভরবেগ, তাহলে আমরা এই সমীকরণটাও আমরা খেয়াল রাখবো। এটি হচ্ছে গতিশক্তির সমীকরণ। কাইনেটিক এনার্জি বলে থাকি আমরা এটাকে e কে দ্বারাও প্রকাশ করে থাকি, p স্কয়ার বাই 2m ভরবেগের সাথে সম্পর্কিত করে এই সম্পর্কটা আমরা ব্যাখ্যা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি করলাম? যান্ত্রিক শক্তি আলোচনা করলাম। যান্ত্রিক শক্তি দুই ধরনের, একটি হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে কি গতিশক্তি। বিভব শক্তি কি সেটি জানলাম, তার পরিমাপ জানলাম। গতিশক্তি কি সেটি জানলাম এবং গতিশক্তির পরিমাপটা জানলাম। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা আমরা জেনে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে সক্ষম হয়েছ। এবার আসো আমরা আলোচনা করব কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরাম। এটি তোমরা পূর্ববর্তী ক্লাসে পাও নাই, এই ক্লাসে এসে আমাদের এই থিওরিটা শিখতে হচ্ছে। সেটি অনেকটা আমাদের জানা, তারপর থিওরি আকারে আমরা শিখি নাই। সেটি হচ্ছে কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। বল প্রয়োগ যখন হবে, সরণ যখন ঘটবে, তখন কাজ সম্পাদিত হবে। সেই কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান।
বল প্রয়োগ যখন করব সরণ হবে তখন তার বেগের পরিবর্তন হবে, তাহলে কাজ সম্পাদিত হবে। কাজের সাথে শক্তির সম্পর্ক কি? কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। আমরা বলি ডব্লিউ সমান ডেল কে। ওয়ার্ক এনার্জি থিওরাম, এই কাজ শক্তি উপপাদ্যের গাণিতিক রূপ। আমরা এটি প্রমাণ করব, ব্যাখ্যা করব। এখান থেকে কি করা যায় দেখো। এফ বল প্রয়োগ করার কারণে এম বলের বস্তুটি আদি বেগ ছিল, মনে করলাম 0 ইউ বেগে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় পরে এস দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ হলো কত? ভি। তাহলে কৃত কাজ সমান হচ্ছে বল এবং সরণের গুণফল এম এস লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা একটু কাজ করব। দেখো আমরা এখানে একটু চেঞ্জ করব আলোচনাটাকে, একটা ভিন্নভাবে আলোচনা করতেছি। গতিশক্তির পরিমাপ যেভাবে করলাম অনেকটা সেরকম, তবে সেখানে আমরা বলছিলাম স্থির অবস্থা থেকে একটি নির্দিষ্ট বেগ প্রাপ্ত হতে যে পরিমাণ কাজ করতে হয় সেটি হচ্ছে গতিশক্তির পরিমাপ। এখন আমরা বলতেছি কি, একটি বস্তুকে আদি বেগ ছিল, তার উপর বল প্রয়োগ করে তার বেগ পরিবর্তন করলো, হলো একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে, তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি F = ma অর্থাৎ mas লিখতে পারি। গতির সমীকরণ v² = a² + 2s। এই ক্ষেত্রে কিন্তু আমার আদিবেগ শূন্য নয়, আদিবেগ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার এই as সমান হবে, খেয়াল করে দেখো, এটা থাকবে v² = a² + 2s। u 0 হবে না, আর এই ক্ষেত্রে কারণ তো আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি s সমান পাবা v² - u² / 2। তাহলে এই মানটা তুমি এই s এর জায়গায় বসিয়ে দাও, তাহলে তুমি পাবা w সমান হচ্ছে m * v² - u² / 2 সমান হাফ m s এর জায়গায়, সরি s এর জায়গায় বসাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ m v² - হাফ m u²। তাহলে কৃত কাজ পেলাম সমান হচ্ছে এটি শেষ গতিশক্তি, হাফ m v² কি শেষ গতিশক্তি, আর এটা হচ্ছে আদি গতিশক্তি। তাহলে আমরা কি পেলাম? কৃত কাজ পেলাম গতিশক্তি দ্বয়ের পার্থক্য, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন ধ্রুব বলের ক্ষেত্রে আমরা দেখালাম, অর্থাৎ ডেল কে পেলাম। w আমরা ডেল কে লিখতে সক্ষম হলাম। তাহলে আমরা প্রতিপাদন করলাম কিংবা ব্যাখ্যা করলাম কি, কাজ শক্তি উপপাদ্যটি আমরা এখন ব্যাখ্যা করলাম। এটি আমরা ধ্রুব বলের জন্য দেখালাম, পরিবর্তনশীল বলের জন্য অনুরূপভাবে দেখানো যায়। কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। এবার আসো আমরা আলোচনা করব সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। বল কি? বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে স্থির বস্তুকে গতিশীল করে কিংবা গতিশীল করতে চায়, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে কিংবা করতে চায়, তাকে আমরা বলে থাকি বল। তাহলে বল কি? বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে স্থির বস্তুকে গতিশীল করে কিংবা করতে চায়, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে কিংবা করতে চায়, তাকে আমরা বল বলে থাকি। এখন কাজের সাথে সম্পর্কিত করে বলকে আমরা দুভাগে ভাগ করছি, একটি হচ্ছে সংরক্ষণশীল বল আর একটি হচ্ছে অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের সংজ্ঞা প্রথম আলোচনা করি। কোন একটা বস্তুকে একটি নির্দিষ্ট অবস্থান থেকে অন্য একটি অবস্থানে নিয়ে পুনরায় আবার ওই বিন্দুতে আনলে, প্রাথমিক অবস্থানে আনলে, যদি কৃতকাজের পরিমাণ শূন্য হয়, তাহলে যে বল কর্তৃক এই কাজটি সম্পাদিত হলো সেটি হচ্ছে সংরক্ষণশীল বল। আর একটি বস্তুকে একটি আদর্শ অবস্থান থেকে অন্য একটি অবস্থানে নিয়ে আবার পূর্ব অবস্থান যদি নিয়ে আসি, তখন কৃতকাজের পরিমাণ যদি শূন্য না হয়, তখন সেটি হচ্ছে অসংরক্ষণশীল বল। যেমন ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল, অভিকর্ষজ বল হচ্ছে সংরক্ষণশীল বল। অভিকর্ষজ বল যে একটি সংরক্ষণশীল বল, সেটি আমরা এখন আলোচনা করব। আবার সেই অবস্থানটা দেখাচ্ছি। এই হচ্ছে একটি টেবিলের অবস্থান, অর্থাৎ একটু উচ্চতর স্থান। একটা বস্তুকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিব, যে কোনো পথে নিই আমি, 1 2 3 যে কোনো পথে নিই, আমার অবিলম্ব সরণ হচ্ছে h, এটি হচ্ছে বলের দিকে সরণ। তাহলে কৃতকাজের পরিমাণ হচ্ছে mgh। 1 নং পথে নিই আর 2 নং পথে নিই, অর্থাৎ প্রথম ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ হচ্ছে mgh।
এই বি বস্তুটাকে আমি আবার এই 1 2 3 যে কোনো পথে আমি আবার এখানে নিয়ে আসি, তাহলে কৃত কাজের পরিমাণ দ্বিতীয় ক্ষেত্রে হবে মাইনাস এমজিএস, নাকি না? দ্বিতীয় ক্ষেত্রে হবে এমজিএস, এটা হবে মাইনাস এমজিএস। প্রথম ক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ, সেই জন্য মাইনাস এমজিএস, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন এখান থেকে এখানে আনছি তখন সেটা হবে প্লাস এমজিএস। তাহলে আমরা এখান থেকে বলি মোট কাজের পরিমাণ কত? প্রথম ক্ষেত্রের কাজের পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্রের কাজের পরিমাণ মাইনাস এমজিএস প্লাস এমজিএস ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কাজের পরিমাণ কি পেলাম? 0 পেলাম। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ বল কর্তৃক এই কাজের পরিমাণ আমরা হিসাব করছি, এবং সেটি কারণে আমরা অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিলাম, আবার আগের বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে আমরা বলতে পারি এই বলটা হচ্ছে অভিকর্ষ বল, হচ্ছে সংরক্ষণশীল বল, যেহেতু এই ক্ষেত্রে কাজের পরিমাণ 0 বল। বুঝা গেল? আচ্ছা, এবার আসো ঘর্ষণ বল নিয়ে একটু আলোচনা করব। ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল হচ্ছে দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থেকে, দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল হওয়ার উপক্রম হয় কিংবা গতিশীল থাকে, তখন তাদের গতির বিরুদ্ধে একটি বাধা হয়। এই বাধাটাকেই আমরা বলে থাকি ঘর্ষণ বল। একটা বস্তুর উপর আরেকটা বস্তু এইভাবে থেকেই গতিশীল হচ্ছে, এইভাবে গতিশীল হচ্ছে, তখন গতির বিরুদ্ধে একটি স্পর্শতল বাধা দেয়। বাধাটা গতির বিপরীতে হয় এবং স্পর্শক রূপে হয়, সেই বাধা দেওয়াকে আমরা বলি ঘর্ষণ, এবং বাধাদানকারী বলকে বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বলের বিরুদ্ধে আমরা একটা বস্তুকে এই অবস্থান থেকে বি অবস্থানে নিই, এই অবস্থান নিলাম। এই পথে আমরা বিভিন্ন সময় দিক পরিবর্তন করতেছি, এই পথে নিলাম। তাহলে বিভিন্ন সময় বলের দিক পরিবর্তন হচ্ছে তথা বল পরিবর্তন হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে যে বল কর্তৃক আমি এখানে নিচ্ছি, এখানে যে ঘর্ষণ বলটা প্রযুক্ত হচ্ছে বস্তুটাকে এই জায়গা থেকে এরকম করে ধাক্কা দিয়ে এখানে নিচ্ছি, এই গাছটার উপরে, এই বোর্ডের উপরে এবার নিচ্ছি, তাহলে এখানে প্রতিটা মুহূর্তেই ঘর্ষণ বল কাজ করতেছে বিপরীত দিকে। এই ক্ষেত্রে বলটা পরিবর্তনশীল হচ্ছে বলেই আমাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য, মনে করলাম আমি ক্ষুদ্র সরণ, তাহলে সেই ক্ষেত্রে বলের দিক এবং দিক পরিবর্তন, মান পরিবর্তন দিক একই থাকবে, মান একই থাকলো ক্ষুদ্র অংশ বলেই। তাহলে আমার বলটা যদি দিকে হয়, ঘর্ষণ বলটা সরণ কাটাচ্ছে এইটুকু, সরণের দিক হচ্ছে দিক। তাহলে আমরা কৃত কাজের পরিমাণ অফ ইন্টিগ্রেশন 1 নং পদ মনে করলাম, লিখছি ইন্টিগ্রেশন এফ ডট ডিআর লিখতে পারি আমরা। এই ইন্টিগ্রেশন এফ ডট ডিআর এটি আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা এটা জানি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখব ইন্টিগ্রেশন এফ ডিআর cos থিটা অর্থাৎ cos 180, কারণ ডিআর এর দিকে দিকে বলের দিকে, তাহলে এই বিন্দুতে আমার থিটার মান হচ্ছে কত? 180 ডিগ্রি। cos 180 সমান -1, সেই জন্য আমরা এখানে 1 নং পদে পাবো ইন্টিগ্রেশন এফ ডিআর পাবো। এই ফল এফ এর মানটা এবং সরণের মানটা বসিয়েই আমরা এখানে কৃত কাজের পরিমাণ বের করতে পারি, এ থেকে বি তে যেতে। এখন আমি বি থেকে এ তে নিব, এই 2 নং পদে নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য এইটুকু সরণ বিআর সরণের জন্য বল যদি পর্যবেক্ষণ করি, সেটিও বিপরীতে হয়, গতির বিপরীতে হয়। সেই ক্ষেত্রে আমার কৃত কাজের পরিমাণও আমরা একই রকম পাবো। আমরা প্রথম ক্ষেত্রে যদি এফ ডিআর বলি, এটাকে F1 বলি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা F2 বলি, F2 dr বললাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো F2 dr cos 180, সেই ক্ষেত্রেও এটি মাইনাস হবে, F dr হবে। F1 F2 লিখি আমরা, সমস্যা না, একই পরিমাণ হতে পারে, ভিন্ন পরিমাণ হতে পারে, কিন্তু আমার কাজের পরিমাণ 0 হবে না, কারণ W1 এবং W2 যখন আমরা যোগ করব সেটি আমরা 0 পাবো না, কারণ এটিও ঋণাত্মক, এটা ঋণাত্মক, কখনো 0 পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে কাজের পরিমাণ 0 পেলাম। এটি কোন ক্ষেত্র? এটি ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটি অবস্থান থেকে বস্তুকে অন্য একটি অবস্থানে নিয়ে আবার পূর্ব অবস্থানে আনার পরে এতে কাজের মান 0 হলো না। অতএব আমরা বলতে পারি ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল। তাহলে কি আমরা জানলাম সংরক্ষণশীল বল কি এবং অসংরক্ষণশীল বল কি, সেটি আমাদের জানা হলো এবং আমরা এটি ব্যাখ্যাও করলাম। দুই ক্ষেত্রে দেখালাম যে কোন ক্ষেত্রে কোন সংরক্ষণশীল বল হয় এবং কোন ক্ষেত্রে অসংরক্ষণশীল বল হয়। যেমন অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষণশীল বল, ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল। এগুলো আমাদের অনুধাবনের পরীক্ষায় সরাসরি প্রশ্ন হিসাবে আসে। এবার আসো আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে শক্তির নিত্যতা।
শক্তির নিত্যতা কি? মহাবিশ্বের মোট শক্তি অবিনশ্বর বা মোট শক্তি ধ্রুব থাকে। আমার সকল ক্ষেত্রেই আমার শক্তির শুধু রূপান্তর হয়, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, কিন্তু মোট শক্তি সংরক্ষণ থাকে। এটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা আমাদের পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ আমরা এসএসসিতে পড়ে আসছি। আজকে আমরা আরেকটা বিষয় দেখাবো, সেটি হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা। এই বিষয়টি একটু আলোচনা করতে চাচ্ছি। দেখো, সরল দোলক একটি দৃঢ় অবলম্বন থেকে একটি ক্ষুদ্র ভারী বস্তুকে ঝুলিয়ে দিলে, অপ্রসারণীয় নমনীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে যদি ক্ষুদ্র বিস্তারে এদিক ওদিক ধুলে, তখন তাকে আমরা বলি সরল দোলক। যখন এটা দোল খায় তখন এই অবস্থান থেকে যখন এই অবস্থানে যায়, একদম সর্বাধিক বামে গেল, বি বিন্দুতে গেল, তখন স্থির হয়ে গেল। তখন তার শক্তি সম্পূর্ণটাই হচ্ছে বিভব শক্তি, তার গতিশক্তি তখন নাই। তখন কতটুকু অবস্থা উপরে আছে? তখন আমরা বলতে পারি উলম্ব সরণ হচ্ছে এম উচ্চতায় আছে। তাহলে বি বিন্দুতে তার মোট শক্তি হচ্ছে, যদি বলি সেটা হচ্ছে mg ইন্টু এম। mgh, সেই ক্ষেত্রে আমরা আদর্শ অবস্থান যদি বলি এটি হচ্ছে এটুকু উচ্চতায় আছে, এইচটা হচ্ছে এম। বোঝা গেছে? তাহলে বি বিন্দুতে আর কোনো শক্তি নাই, মোট শক্তির পরিমাণ হচ্ছে এটি, কারণ বি বিন্দুতে তার গতিশক্তি নাই, বি বিন্দুতে সেই স্থির অবস্থায় আছে। এখন বস্তুটা মনে করলাম ববটি এখন এখানে চলে আসলো, আবার এখানে আসলো। এই সি অবস্থানে যখন আসে তখন এইটুকু করে আসে, তখন মনে করলাম আদর্শ অবস্থান থেকে এন উচ্চতা আছে। তাহলে সেই অবস্থানে তার বিভব শক্তি হবে mg ইন্টু এন হবে। আর তখন তার গতিশক্তি যদি বলি হাফ এম খেয়াল করবা বি সি স্কয়ার। সি বিন্দুতে তার বেগ যেটি সেটি, সি বিন্দুতে তার বেগ যদি বিসি স্কয়ার হয়, আমরা লিখতে পারি বিবি আদি বেগ স্কয়ার যোগ 2 ইন্টু ত্বরণ ইন্টু সরণ। এখানে ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর সরণ হচ্ছে এইচ, তথা এইটুকু হচ্ছে সরণ। বি থেকে সি তে আসা মানে এখান থেকে এখানে আসা, অর্থাৎ এন এম উচ্চতায় আসা। অবিলম্ব সরণ কতটুকু হচ্ছে? এখান থেকে এইটুকু সরণ। আর এই বিন্দুতে তার স্থির অবস্থায় যেহেতু ছিল, সেই কারণে বিন্দুতে তার বেগ হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি 2g ইন্টু এন এম। আমরা এই বিসি স্কয়ার মানটা যদি এখানে বসাই, আমরা এই মানটা বসাই, তাহলে আমরা পাই হাফ এম ইন্টু 2g ইন্টু এন এম। খেয়াল করো ভালো করে, ক্যালকুলেশনটা দুটো কাটা যাবে, তাহলে পাবো আমরা mg ইন্টু এন এম। তাহলে এটা হচ্ছে সি বিন্দুর জন্য বিভব শক্তি এবং গতিশক্তি। তাহলে আমরা সি বিন্দুর জন্য মোট শক্তি যদি বলি mg ইন্টু এন প্লাস mg ইন্টু এন এম, তাহলে আমরা এখান থেকে যদি mg কমন নিই তাহলে পাই an প্লাস এন এম। খুব খেয়াল করো, an প্লাস an প্লাস এন এম মানে এটুকু, অর্থাৎ am লেখা যাবে, অর্থাৎ এটি লেখা যাবে mg ইন্টু am। এটা সি বিন্দুর জন্য মোট শক্তি। তাহলে আমরা একটু পর্যবেক্ষণ করি, বি বিন্দুর জন্য মোট শক্তি হচ্ছে mg ইন্টু m, সি বিন্দুর জন্য হচ্ছে mg ইন্টু m। তাহলে কি শক্তির পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে সরল দোলক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, এটি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হলাম। এটির পর আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়, বিভিন্ন অবস্থানে তুমি যার শক্তি বের করবা, মোট শক্তি বের করবা, এবং মোট শক্তি বের করে শক্তির নিত্যতা তুমি সেখানে ব্যাখ্যা করবা, এবং বিভিন্ন অবস্থানের জন্য তার বেগ কত, গতিশক্তি বের করতে পারে। আমার এই গাণিতিক যে আলোচনা করলাম সেটি ভালো করে পর্যবেক্ষণ করলে, এবং আমাদের বইয়ের যে ব্যাখ্যাটা দেওয়া আছে একই রকম করে বই দেওয়া আছে, সেটি তুমি ভালো করে পর্যবেক্ষণ করবা, অর্থাৎ ভালো করে পড়বা, তাহলে দেখবা যে কি এখানকার যে কোনো প্রায়োগিক প্রশ্ন কিংবা উচ্চতর দক্ষতার কোনো প্রশ্ন দিলে সেটি তুমি সমাধান করতে সক্ষম হবো। তাহলে আমাদের এবার আসো ক্ষমতা এবং কর্মদক্ষতা। আরেকটা টপিক আমাদের বাকি আছে, সেটি হচ্ছে ক্ষমতা এবং কর্মদক্ষতা কি। কাজ করার হারকে ক্ষমতা, অর্থাৎ একক সময়ে বস্তু কর্তৃক যে কাজ সম্পাদিত হয় তা দ্বারা আমরা ক্ষমতা পরিমাপ করতে পারি। তাহলে ক্ষমতা কি? কাজের হার, কাজের হার। তাহলে ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। একক সময়ে টি পরিমাণ কাজ সম্পন্ন হয়, যদি টি সময় ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয় তাহলে ক্ষমতা হচ্ছে ডব্লিউ বাই টি। আমি মনে করলাম এইরকম একটা ভবন, আমার এই ভবনের উপরে আমরা 500 লিটারের একটি ট্যাঙ্ক রাখলাম পানির জন্য, সরবরাহ করার জন্য। তো নিচে আমাদের একটি পানির রিজার্ভার ট্যাঙ্ক আছে, মনে করলাম আমাদের একটা মোটর ব্যবহার করি, আমরা সেই মোটর থেকে পানিটা উঠেই আমরা এখানে নিয়ে যাই। এখন আমরা
মনে করলাম যে কি আমার এই রিজার্ভার ট্যাঙ্কটি হচ্ছে কত 500 লিটারের, 500 লিটারের। এই 500 লিটারের পানিটা আমাকে 1 ঘন্টায় এই পানিটা এখানে উঠাতে হবে। 500 লিটার পানি এখানে উঠে এটা ভরাট করতে হবে, ভর্তি করতে হবে। তাহলে আমাকে যদি বলা হয় কত ক্ষমতা, কত অশ্বক ক্ষমতা মোটর লাগবে, তাহলে আমরা হিসাব করতে পারবো। এখানে আমরা আমার এই কাজের পরিমাণ কত হবে, এই 500 লিটার পানির ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই সময়, এখান থেকে আমরা কত ওয়াটের মোটর লাগবে সেটি আমরা পাবো। আমরা জানি জুল হচ্ছে কাজের একক, সময় সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটি হচ্ছে ওয়াট। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে আমি যদি 746 দিয়ে ভাগ করে দিই, যে মানটা এখানে পাবো তাকে যদি 746 দিয়ে ভাগ করে দিই, তাহলে হর্স পাওয়ারে পাবো। আমার 1 ঘন্টায় যদি পানি উঠাতে চাই কিংবা 20 মিনিটে পানিটা ভর্তি করতে চাই, তাহলে কত ক্ষমতার আমাকে এখানে মোটর ব্যবহার করতে হবে, কত হর্স পাওয়ারের, সেটি এই গাণিতিক ফর্মুলা থেকে নির্ণয় করতে পারবো। খেয়াল করবা, তাহলে 500 লিটার পানির আয়তন কত, এখানে এই ট্যাঙ্কটার আয়তন কত 500 লিটার, তাহলে তার ভর কত, সেখান থেকে আমি পাবো, অভিকর্ষজ ত্বরণ পাবো, আর এখান থেকে এখানকার উচ্চতা, ভবন উচ্চতা কত সেটি আমার জানা থাকবে, তাহলে নিশ্চয়ই আমার কত ক্ষমতার মোটর ব্যবহার করতে পারবো হবে, সেটি আমরা এখান থেকে বের করতে পারবো। আবার একটা বিষয় আছে, আমরা যে ক্ষমতার ব্যবহার করি, মোটর ব্যবহার করি, ইঞ্জিন ব্যবহার করি, সেখানে কিন্তু আমরা কার্যকর ক্ষমতা এবং পদার্থ ক্ষমতার একটি তারতম্য দেখি। এটাকে বলা হয় কর্মদক্ষতা, অর্থাৎ কার্যকর শক্তি বা কার্যকর ক্ষমতা এবং পদার্থ ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। যেমন ধরো একটা মোটরের ক্ষমতা হলো 100 হর্স পাওয়ার, কিন্তু সেটি কার্যকর করে মাত্র 80, তাহলে দক্ষতা হলো 80/100, অর্থাৎ কত হলো এটি 80% হবে। কত হবে 80% হবে তার কর্মদক্ষতা। পদার্থ ক্ষমতা এবং কার্যকর ক্ষমতার অনুপাতটাই হচ্ছে কর্মদক্ষতা। তাই কর্মদক্ষতার বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এখানে গাণিতিক সমস্যা যখন করবা তখন এই কর্মদক্ষতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আবার কতটুকু পানি সরণ হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। এই ট্যাঙ্কটা যদি আমার লোনা পানিতে ভরে গেল, জলের পানিতে প্লাবনে ভরে গেল, তখন এটি খালি করব, তাহলে সেই ক্ষেত্রে আমার পানির সরণ কতটুকু হচ্ছে, নানাবিধ আমাদের কিছু উচ্চতর দক্ষতার প্রশ্ন হয়। আমি পরবর্তী ক্লাসে সেই উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো আলোচনা করার আশাবাদ ব্যক্ত করছি। আর আজকের ক্লাসে তোমরা এতক্ষণ সঙ্গে ছিলা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ক্লাসটি একটু রিভিউ করছি। প্রথম থেকে বলি, আমরা আজকের ক্লাসে কি শিখলাম, যান্ত্রিক শক্তি কি সেটি জানলাম, স্থিতিশক্তি এবং বিভব শক্তির পরিমাপ কি সেটি জানলাম, কাজ শক্তি উপপাদ্যটি ব্যাখ্যা করলাম, সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল কাকে বলে এবং তার ব্যাখ্যা করলাম, শক্তির নিত্যতা কি সেটি আলোচনা করলাম, সরলদোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতাটি আমরা প্রতিপাদন করলাম, কর্মদক্ষতা কি সেটি জানলাম, ক্ষমতা কিভাবে পরিমাপ করতে হয় সেটিও আমরা জেনে নিলাম। আজকের ক্লাসটি তখন সার্থক হবে যখন এই বিষয়গুলো তোমরা পুরোপুরি ক্লাস শেষে ভালো করে জানতে পারবা। তথাপি তোমাদের কোনো যদি ঘাটতি থাকে, বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কিংবা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা আমাকে জানালে আমি পরবর্তী ক্লাসে সেই তোমাদের যেটা কম জানা আছে সেটি আবার পুনরায় আলোচনা করে দিতে পারি। তো সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।